তুইতে সূচনা তুইতেই সমাপ্তি। গল্পের অষ্টম। মাহির ওকে পাজা করে তুলে নিজের বালিশের একপাশে শুইয়ে দিল। মাহির ভেবেছিল তার সাথে বেড শেয়ার করতে অস্বস্তি হবে রোজির। তার উপর সে নিজেও তো একজন পুরুষ মানুষ। এত কাছে হালাল নারীর উপস্থিতিতে স্বাভাবিকভাবেই কোনো পুরুষ ঠিক থাকতে পারবে না। মাহির চায় না তার দ্বারা আবার কোনো ভুল হোক, কিন্তু এখন মনে হচ্ছে যেভাবেই হোক নিজের আত্মসংযম ক্ষমতা বাড়াতে হবে তাকে। তার রোজ ভয় পাচ্ছে একা থাকতে। তাহলে সে কিভাবে একা রাখবে তার প্রাণকে? তার প্রাণ তো তার বুকেই থাকবে। প্রাণের স্পন্দন তো বুকের মাঝেই স্পন্দিত হওয়া উচিত। ভোরের মৃদু আলো জানালার পর্দা ভেদ করে ঘরে আসতেই মাহির এসে দাঁড়ালো রোজির শিয়রে। মাথার কাছে হাঁটু গেড়ে বসে অতি সন্তর্পণে হাত রাখল ঘুমন্ত রমণীর কপালে। নিচু স্বরে ডাকল, রোজ, নামাজ পড়বি না প্রাণ? ঘুমের ঘোরেই সামান্য নড়েচড়ে উঠল রোজি, কিন্তু ঘুম ভাঙল না। মাহির আবারও ওর চুলে হাত বুলিয়ে দিতেই এবার চোখ মেলল সে। কিন্তু চোখ মুলতেই মৃদু নয়নে তার রাজ্যের বিস্ময়। মৃদু আলোয় চোখের সামনে অচেনা সিলিং, অচেনা রুম। আসবাবপত্র দেখে কয়েক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়ল মেয়েটা। কাল রাতের ভীতিটা অবচেতন মনে এখনো রয়ে গেছে। কপালে ভাঁজ ফেলে ফ্যাল ফ্যাল করে চারপাশটা দেখতে লাগল রোজি। রোজির এমন অপ্রস্তুত চাউনি দেখে মাহির নিঃশব্দে হাসল। হালকা করে রোজির গালে হাত ছুঁয়ে দিয়ে শান্ত গলায় বলল, আমাদের বাড়ি প্রাণ, আমাদের ঘর। রোজি এবার ডান দিকে মাথা ঘুরে তাকালো। অমনি দৃষ্টি আটকে গেল খুব কাছে বসে থাকা মানুষটির উপর। মাহির নামাজ আদায় করে জায়নামাজ থেকে উঠেছে। মাথায় সাদা একটা গোল টুপি, গায়ে সাদা সুতির পাঞ্জাবি। ভোরের স্নিগ্ধ আলোয় পুরুষটিকে আজ অন্যরকম পবিত্র আর সৌম্য দেখাচ্ছে যেন। রোজি কয়েক সেকেন্ড বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। তারপর হাতের পিঠ দিয়ে চোখ কচলাতে কচলাতে বলল, নামাজ পড়ে নিয়েছেন আপনি? মাহির মাথা হেলে রোজির কপালে চুমু খেয়ে বলল, সুন্নত পড়েছি শুধু, যা অজু করে আয়, ফরজটা জামায়াত করে পড়বো। রোজি আর দেরি করল না, আড়মোড়া ভেঙে ঝটপট বিছানা ছাড়ল। 2 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে একেবারে অজু করে ফিরল সে। অজুর পানিটাও মুছল না, সময় নেই বেশি। নামাজের সাদা হিজাবটা মাথা গায়ে জড়িয়ে নিল ব্যস্ত হাতে। তারপর মাহিরের জায়নামাজের পেছনে নিজের জায়নামাজ বিছিয়ে 2 রাকাত সুন্নতের নিয়ত বেঁধে নিল। বিছানায় বসা মাহির অপলক তাকিয়ে আছে রোজির দিকে। ইবাদতের নিঃশব্দে দাঁড়িয়ে থাকা নারীটি তার স্ত্রী, একান্ত তার হালাল নারী। পৃথিবীতে এত এত নারী থাকতেও এই নারীটিকেই আল্লাহ তার জন্য বেছে দিয়েছেন। তার চোখে শুধুমাত্র এই নারীটির প্রতিই পৃথিবীর সকল মুগ্ধতা ঢেলে দিয়েছেন। আজ হঠাৎ এই উপলব্ধিটা মাহিরের বুকের ভেতর গভীরভাবে নাড়া দিল। সালাম ফিরে রোজি ডাকল মাহিরকে, মাহির ভাই আসুন। মাহির উঠে নিজের জায়নামাজে দাঁড়িয়ে ইমামতির জায়গা গ্রহণ করল। রোজি তার ঠিক পেছনে দাঁড়ালো, একই কিবলার দিকে, একই প্রভুর সামনে। শারীরিক দূরত্ব থাকলেও হৃদয়ের দূরত্ব একেবারেই শূন্য। মাহির তাকবীর তুলতেই ঘরের ভেতর নেমে এলো এক ধরনের পবিত্র নীরবতা।
সামনে ইমাম রূপে এক স্বামী, পেছনে মুক্তাদী রূপে এক স্ত্রী। আজ মাহির শুধুমাত্র ইমাম হয়ে রোজির সামনে দাঁড়ায়নি, বরং প্রভুর তরফ থেকে ওর আরেক অভিভাবক ওর আশ্রয় করে দাঁড়িয়েছে। প্রথম রাকাতের কিরাতে মাহির সূরা আর রুমের 20-22 নং আয়াত পাঠ করল। বিশিষ্ট এক আয়াতগুলো সহ ইসলামের বিভিন্ন ইলম আজ থেকে প্রায় 7-8 বছর আগে ধাতস্থ করেছিল সে। তবে মাঝের বহু বছর চর্চা করা হয়নি, তবুও বেশ ভালোভাবেই গেঁথে আছে ওর তীক্ষ্ণ স্মৃতির পাতায়। নামাজ শেষ করে মাহির রোজির দিকে ফিরে বসল। রোজি তখন কেবল মোনাজাতে হাত তুলেছে, চোখ বুজে আল্লাহর নিকট মনের কথাগুলো খুলে বলেছে মেয়েটা। দীর্ঘ গভীর একটা মোনাজাত শেষ করে মাহিরের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল সে। মাহির বলল, এতক্ষণ ধরে মোনাজাতে কি দোয়া করলি? দুহাঁটু ফেলে বসে থাকা মাহিরের কোলে মাথা দিয়ে জায়নামাজের উপরই শুয়ে পড়ল রোজি। তারপর মাহিরের প্রতি উত্তরে বলল, বলবো না তো। মাহির ওর কোলের ওপর থাকা রোজির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা, বলতে হবে না। আল্লাহ আমার স্ত্রীর দোয়াগুলো কবুল করে নিক, তাহলেই হবে। রোজি এবার চট করে মুখ খুলল, আচ্ছা বলছি শুনুন। প্রথমে দাদু দাদি, নানু নানি, ওদের আত্মার মাগফিরাতের দোয়া করেছি। তারপর আমাদের জন্য, মানে আপনার আর আমার জন্য। আর সবার শেষে দোয়া করেছি আল্লাহ যেন তাড়াতাড়ি আম্মুর রাগ কমে দেয় আর আমরা বাড়িতে ফিরে যেতে পারি। নীরবতার বুক চিরে কেবল দুজনের নিঃশ্বাসের শব্দ। রোজির গালে হাত রেখে ওর কোমল ত্বকে নিজের বুড়ো আঙুল আলতো করে স্লাইড করছে মাহির। ওর উষ্ণ নরম স্পর্শে রোজির চোখ দুটোর পাতা আপনা আপনি নুয়ে এলো এবং একসময় ভারী হয়ে উঠল। তখনই মাহির মাথা হেলে রোজির কপল দেশের কোমল ত্বকে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর জগতের সমস্ত আবেগ আর মুগ্ধতা কণ্ঠস্বরে মিশিয়ে ডেকে উঠল, কুররাতু আইনি। রোজি চকিতে মাথা উঁচু করে মাহিরের মুখের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হলো দুজনের। রোজি ওর গালে রাখা মাহিরের হাতের উপর নিজেও হাত রাখলো। মুগ্ধ কণ্ঠে বলল, আপনি এত সুন্দর সুন্দর নিকনাম কোথায় পান বলুন তো? পৃথিবীর সকল উপমাই তোর সাথে মানানসই। কোনটা ছেড়ে কোনটা বলি তা নিয়ে বড্ড বিভ্রান্ত আমি। রোজি মৃদু হেসে বলল, এই নামের অর্থ আবার কি? কুররাতু আইনা তুই, এই আমার দুই নয়নের শীতলতা। পূব আকাশে ভোরের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ হলো, তবে বদ্ধ ঘর থেকে তা বোঝাবার উপায় নেই। মাহির এবার ঘরের সকল পর্দাগুলো টেনে জড়ো করে রাখল। আর তৎক্ষণাৎ বিস্ময়ে আবিষ্ট হয়ে উঠল রোজি। কাল রাতের সেই গা ছমছমে ভয়ঙ্কর নিস্তব্ধতা ভোরের কোমল আলোয় মুহূর্তেই কর্পূরের মতো উবে গেল যেন। রোজি এক দৌড়ে ব্যালকনিতে চলে গেল। 4 তলায় এই ব্যালকনিতে দাঁড়িয়ে চোখ জুড়ানো অপার্থিব দৃশ্যের সাক্ষী হলো সে। তার থেকে কয়েক মিটার দূরে রূপালি ফিতার মতো বয়ে চলছে শান্ত পর্দা। হাতের ডান দিকের শাল বাগানে সারি সারি শাল গাছ আকাশের পানে উঁকি দিয়ে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক সবুজ জঙ্গল ব্যতীত আশেপাশে কোনো প্রকার ইনক্রিটের জঙ্গল চোখে পড়ছে না। নদীর ওপর দিয়ে বয়ে আসা সকালের স্নিগ্ধ শীতল বাতাস রমণীর মন শরীর দুটোই ছুঁয়ে দিল। আবেশে চোখ দুটো বুজে এলো ওর। এবার শালগাছের পাতার গুঞ্জন আর ভোরের পাখিদের কিচিরমিচির আওয়াজ একসাথে ঐক্য
অজ্ঞতান হয়ে বাজতে লাগলো রোজের কর্ণকুহরে। মানুষের কোলাহল, গাড়ির অসহ্যকর হর্ন, কোনো প্রকার বাড়তি শব্দ নেই ব্যস্ততম রাজশাহীর বুকে। এ যেন এক টুকরো স্বর্গীয় নির্জনতা। প্রকৃতির এই রূপসুধা পানে বিভোর রোজি। মাহির কখন নিঃশব্দে ওর পাশে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি। খোলা বারান্দার গ্রিলের ওপর রাখা রোজির কোমল হাতের ওপর মাহির আলতো করে নিজের হাত রাখল। মাহিরের সেই স্পর্শের উষ্ণতায় ধ্যান ভাঙল রোজির। এবার সে মাথা ঘুরিয়ে মুগ্ধ চোখে তাকালো মাহিরের দিকে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মাহির ভাই, এই জায়গাটা এত সুন্দর কেন? কারণ তুই সুন্দর, তোর চোখ সুন্দর। স্নিগ্ধ রোজির রূপে বিমোহিত হয়ে আনমনেই বলল মাহির। দেখুন, নদী পাখি, শীতল বাতাস, প্রকৃতির কি নেই এখানে? মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই সারা জীবন কাটিয়ে দেই। আমিও তো চাই রোজ তোকে নিয়ে এই একটা জীবন আমাদের সাজানো গোছানো এই ছোট্ট দুনিয়াতেই কেটে দিতে। কেউ থাকবে না, কেবল তুই আমি মিলে আমরা থাকবো। আর আমাদের সঙ্গ দিবে নীরব প্রকৃতি। কিন্তু তুই বোকা, সেসব কি বুঝবি? 2 দিন পরই বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে উঠবি। নিজে নিজেই মনের ভেতর কথাগুলো আওড়ালো মাহির। হঠাৎ রোজির বুক ফুলল, মনটা বিষাদের চাদরে ঢেকে গেল, হাসি মুখটা মলিন হয়ে এলো। ক্ষীণ কণ্ঠে বলল, মিছির কথা খুব মনে পড়ছে মাহির ভাই। ও তো আমাদের ছাড়া থাকেনি কখনো, একা একা কি করছে কে জানে। রোজির কথার প্রেক্ষিতে মাহির কিছু বলল না, দুজনেই চুপচাপ হয়ে বহমান নদীর দিকে তাকিয়ে রইল। ইতিমধ্যেই সকালের মিষ্টি রোদ এসে ছুঁয়ে দিয়েছে ওদের। হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙল দুজনের। অপ্রস্তুত হয়ে তাকালো একে অপরের দিকে। রোজি বলল, এত সকালে কে এলো? মাহির বলল, দেখছি আমি। তুই এখানেই থাক। মাহির বেরিয়ে এসে দরজা খুলে দিল। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা সমবয়সী ভদ্রলোক এই বাড়ির মালিক। মাহির চটজলদি সালাম দিয়ে বিনয়ের সাথে ভেতরে আসতে বলল। ভদ্রলোক সালামের উত্তর নিয়ে ভেতরে এসে বসলেন সোফার উপর। বললেন, সকাল সকাল তোমাকে বিরক্ত করলাম বোধ হয়। না চাচা, আমরা ভোরেই উঠেছি। ভদ্রলোক এদিক ওদিক চোখ বুলিয়ে বললেন, একদিনের মধ্যেই বেশ ভালো গুছিয়েছ। তা বাবা, তুমি তো তোমার স্ত্রীকে নিয়ে থাকবে বলেছিলে। জি চাচা। ভদ্রলোক এবার একটু ইতস্তত করে বললেন, বৌমাকে দেখছি না, ঘুম থেকে উঠেনি মনে হয়। না, ঘুম থেকে উঠেছে, আমি ডেকে আনছি, একটু বসুন। মাহির এবার ঘরে এলো। মাহিরকে দেখে রোজি বলল, কে এসেছে মাহির ভাই? রোজির কথায় গায়ে থাকা অন্যটার এক প্রান্ত মাথায় তুলে ঘুমটা টেনে দিল। বলল, বাড়ি এলো চাচা এসেছে, সালাম দিবি কেমন? মাহির রোজির হাত ধরে ড্রয়িং রুমে গিয়ে নিয়ে এলো। রোজি সালাম দিল। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টি ওর দিকে তাকিয়ে সালামের উত্তর নিলেন। স্ত্রীর কথা ফেলে দেবার নয়। মাহির চা বানাতে কিচেন ক্যাবিনেটের দিকে গিয়ে গেল। এদিকে ভদ্রলোক রোজির সাথে টুকটাক কথা বলছে, সাথে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে। গত রাতে ভদ্রলোকের স্ত্রী এসেছিল নতুন ভাড়াটে অর্থাৎ মাহির আর রোজিকে দেখতে। তখন রোজির অল্প বয়স আর মাহিরকে ভাই সমর্থন করার বিষয়টি সন্দেহের দানা বেঁধে দিয়েছিল ভদ্রমহিলার মনে। পরে তিনি বিষয়টি তার স্বামীকে জানান। এই সন্দেহের জের ধরেই ভদ্রলোক আজ নিজ চোখে দেখতে এসেছেন। স্ত্রীর বলা প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মেয়ের বয়স খুবই অল্প, তার উপর স্বাভাবিক স্বামী স্ত্রীর কথোপকথনের ধরন এমন হতে পারে না। ভদ্রলোক চায়ের কাপে শেষবারের মতো চুমুক বসিয়ে কাপটা প্লেটটা সামনের টি টেবিলের উপর রেখে দিলেন। মাহিরের দিকে চেয়ে ধীরে সুস্থে বললেন, বাবা দেখো,
বাড়ি ভাড়ার তো কিছু নিয়ম আছে, যদিও বাংলাদেশে তেমন গুরুত্ব দেওয়া হয় না বিষয়গুলোতে, কিন্তু আমি আবার এই বিষয়ে যথেষ্ট সচেতন। তো বলছিলাম, তোমাদের পরিচয়পত্র আর কামিননামার একটা করে ফটোকপি জমা দিও আমাকে। মাহির ধরতে পড়ল ভদ্রলোকের সন্দেহের ধাঁচ। তাই সে সরাসরি বলল, আপনার বিষয়টা বুঝতে পারছি চাচা, কিন্তু এসব কাগজ আপাতত আমাদের কাছে নেই। তবে আমার কাছে আমাদের কাবিনের ছবি আছে, এটা দেখলে আপনার সংশয় দূর হবে আশা করছি। ফোন থেকে কাবিনের ছবি বের করতে করতে বলল মাহির। ভদ্রলোক এবার যেন বেশ লজ্জিত বোধ করতে লাগলেন। একজন বিবাহিত দম্পতির দিকে এমন সন্দেহের আঙুল তোলার বিষয়টা ভীষণই লজ্জাজনক বৈকি। মাহির এবার স্ক্রিনে কাবিননামার ছবিটা উঠিয়ে ফোনটা ওনার হাতে দিল। ভদ্রলোক গলায় ঝুলে থাকা চশমাটা চোখে পরে নিলেন, এরপর স্ক্রিনের পেপারটা জুম করে লেখাগুলো পড়তে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে উঠল ওনার। মাথা তুলে একবার মাহির রোজির দিকে তাকিয়ে পুনরায় স্ক্রিনে চোখ দিলেন। এবার আরো গভীর মনোযোগ ঢুকিয়ে দিলেন সেখানে। দ্বিতীয়বারের মতো মাথা তুলে কৌতূহলী চোখে সোজা মাহিরের দিকে তাকালেন। বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন, তোমরা মীর বংশের সন্তান? বাবা, জি চাচা। তাহলে তো তোমরা চাচাতো ভাই বোন? জি, আগে ছিলাম। মাশাআল্লাহ, খুব মানিয়েছে তোমাদের। খুশি হও বাবা, সুখের হোক তোমাদের দাম্পত্য জীবন। আর যতদিন ইচ্ছে কোনো দ্বিধা ছাড়াই থাকবে এখানে। ভাড়া করা বাড়ি নয়, বরং নিজের বাড়ি মনে করে। ভদ্রলোকের প্রতিটি কথার মাঝে মীর বংশের প্রতি এক অকৃত্রিম সম্মাননা প্রকাশ পাচ্ছিল। চাচার একটা কথা ছিল, আমাদের পাশের ফ্ল্যাটটি অন্য কাউকে ভাড়া দেবেন না প্লিজ। ওটার ভাড়াও আমরা পরিশোধ করব। আরে বাবা, তোমাকে ভাবতে হবে না, আমি গোটা চারতলাতেই, বাইরের কাউকে পা রাখতে দিব না। তোমরা নিজেদের মতো থাকো, কেউ বিরক্ত করবে না তোমাদের। বাড়িওয়ালা চলে যেতেই রোজি মাহিরকে বলল, উনি কি আমাদেরকে চেনেন মাহির ভাই? তোকে আমাকে না, হয়তো তোর বাপ চাচাদের চেনেন। ওনারা তো আবার রাজশাহীর গণ্যমান্য ব্যক্তি, কে না চেনে তাদের। ও শোন, ব্রেকফাস্ট কি অর্ডার দিব, নাকি বাহিরে গিয়ে করবি? কলেজে যাব আমরা আজকে। না, কিছু কেনাকাটা বাকি আছে এখনো। তোর বইও কিনতে হবে। আচ্ছা, তাহলে অর্ডার দেওয়ার দরকার নেই, একেবারে বের হয়ে ব্রেকফাস্ট করব, তারপরে বাজারের দিকে যাব। আচ্ছা। 9টার দিকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে গেল ওরা। রোজি ঘর থেকে তৈরি হয়ে ড্রয়িং রুমে এলো। মাহির ভাই, চলুন। মাহির তৈরি হয়ে সোফার উপর বসে ফোন স্ক্রল করছিল। এই পর্যায়ে ফোনটা প্যান্টের পকেটে পুরতে পুরতে গিয়ে এলো রোজির কাছে। আচমকাই কিছুটা ঝুঁকে রোজির গ্রীবাদেশে মুখ নামিয়ে কিছু একটা অনুভব করার চেষ্টা করল মাহির। রোজি আজকে আর পিছিয়ে গেল না, বরং আড়ষ্ট হয়ে স্থির দাঁড়িয়ে রইল। ক্রমেই নিবিড় হতে লাগলো মাহিরের সান্নিধ্যে। ওর নাক মুখ আটকে আছে রোজির গলার ভাঁজে। স্কার্ফের ভিনভিনে আবরণের উপর দিয়েই রমণীর কোমল ত্বকের উষ্ণতা গভীরভাবে অনুভব করতে পারছে সে। মাস্ক রোজের সেন্সুয়াল স্মেল ঝরছে রমণীর শরীর থেকে। রোজির দুচোখ খিচে বোঝানো মেঝেতে লেগে আছে রমণীর নগ্ন পদযুগল, আঙ্গুলগুলো কুঁকড়ে উঠেছে মৃদু শিহরণে। শিরায় উষ্ণ রক্ত প্রবাহের গতি অতি তীব্র। মোহিত মাহির তড়িৎ গতিতে পা সরিয়ে নিল বিপদসীমার লাল দাগের উপর থেকে। এক ঝটকায় মাথা উঠে নিল রমণীর গ্রীবাদেশতে। মাথা ঝিমঝিম করছে, দৃষ্টি ঘোলাটে, আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। হনহন পায়ে রোজির ঘরে গিয়ে সোজা ড্রয়িং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ড্রেসিংয়ের উপর রাখা মাস্ক রোজের ব্ল্যাক এডিশন পারফিউমটির উপর দৃষ্টি আটকাল ওর।
মাহিরের বুঝতে বাকি রইল না এটা কাজ। চরম বিরক্তিতে জল শক্ত হয়ে উঠল ওর। এক ঝটকায় পারফিউমের ব্ল্যাক-ওয়ানটি হাতে নিয়ে সোজা রান্নাঘরের ডাস্টবিনের কাছে চলে এল। মাহিরের হাতে নিজের নতুন পারফিউম দেখে রোজি নিজেও ওর পেছন পেছন রান্নাঘরে এলো। ততক্ষণে সুনিধির শিশিটা ডাস্টবিনের দুর্গন্ধযুক্ত আবর্জনার মাঝে জায়গা করে নিয়েছে। স্তম্ভিত রোজি গোল গোল চোখে সেদিকে তাকিয়ে রইল কতক্ষণ, তারপর মাহিরের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এটা কি করলেন মাহির ভাই? কালকেই তো এটা পারফিউমটা কিনে দিল মীরা আপু, নতুন পারফিউমটা এভাবে ডাস্টবিনে ফেলে দিলেন? মাহির রোজির কথার উত্তর না করে নিজেই ওকে আদেশ করে বসল, এক্ষুনি গোসল করবি তুই, আর এই জামা কাপড় বদলে অন্য জামা পরবি যা। কথাগুলো বলতে বলতে রোজির হাত টেনে ওকে ওয়াশরুমের দরজার কাছে নিয়ে এলো মাহির। রোজির মেজাজে এবার সপ্তমে চড়ল, সে জামটে উঠে বলল, এটা কেমন আচরণ মাহির ভাই? একটুখানি পারফিউমই তো দিয়েছি গায়ে, এই জন্য গোসল করতে হবে? ঘ্রাণটাও তো খারাপ না। কি সুন্দর মিষ্টি সুবাস। গলার কাছ থেকে স্কার্ফটা টেনে নাকের কাছে নিয়ে শ্বাস টেনে বলল রোজি। মাহির একটা লম্বা শ্বাস টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। ওর আচরণে আসলে একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে, যেখানে সে রোজিকে বুঝিয়েই ব্যাপারটা মিটমাট করতে পারত। মাহির এবার রোজির বাহু আলতো করে ধরে নরম সুরে বলল, এটার ঘ্রাণ মিষ্টি নয় রোজ, এটার ঘ্রাণ মারাত্মক। এর সেন্সুয়াল ঘ্রাণ সহজে একজন পুরুষ মানুষের স্নায়ুকে বিভ্রান্ত করতে সক্ষম। এগুলো হলো প্রাপ্তবয়স্কদের জন্য। আচ্ছা আচ্ছা বুঝেছি। মাহিরের মুখে হাত দিয়ে ওর কথা আটকে দিল রোজি। তারপর আলগোছে ওয়াশরুমে ঢুকে পড়ল লজ্জাবতী রমণী। দরজার এপার থেকে মাহির চেঁচিয়ে বলল, মাথা ভেজানোর দরকার নেই, শুধু শরীরে পানি দিয়ে বেরিয়ে আয়। তার উপর ওর মনে হলো কাপড় তোয়ালে কিছুই নিয়ে যায়নি মেয়েটা, তাই সে রোজির জামার তোয়ালে নিয়ে দাঁড়িয়ে রইল ওয়াশরুমের দরজার কাছে। হৃৎপিণ্ডটা এখনো তুমুল বেগে লাফাচ্ছে। বাপরে, এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল ওর। এই মেয়ের শরীরের স্বাভাবিক গন্ধেই মাতাল মাহির, তার উপর আগুনে ঘি ঢালার মতো এমন কাণ্ড। আর এই বোকা মেয়ে তো গায়ে সেন্সুয়াল পারফিউম মেখে জনসম্মুখে যাবার জন্য প্রস্তুত হয়ে বসেছিল, ভাবা যায়? সব অনিষ্টের মূল ওই মীরা বান্দরিনী। নতুনের হাতে ভুলভাল জিনিস তুলে দিলই যখন, একটু বুঝিয়ে শুনিয়ে তো দিলে পারত। কিছুক্ষণ পর ওয়াশরুমের ভেতর থেকে রোজির কণ্ঠিত কণ্ঠস্বর ভেসে এলো, মাহির ভাই, আমি কাপড় আর তোয়ালে কিছুই আনি নাই। মাহির বলল, হাত বার করে দে। এবার দরজার সামান্য ফাঁক গলিয়ে বেরিয়ে এলো রোজির ভিজে স্নিগ্ধ হাত। মাহিরও হাত বাড়িয়ে কাপড়গুলো এগিয়ে দিল। ফের রেডি হয়ে মাহিররা ফ্ল্যাট থেকে বের হয়ে যাবে এমন সময় বাড়িওয়ালি ভদ্রমহিলা হাত ভর্তি নাস্তা নিয়ে হাজির। মাহির বিনয়ের সাথে না করলেও কোনো কথা শুনলেন না। তিনি টেবিলের ওপর নাস্তার প্লেটগুলো রেখে বললেন, এখানে তোমাদের মায়েরা কাছে নেই, তাই মনে করো আমি তোমাদের মা। মায়ের হাতের খাবার এড়িয়ে যেতে হয় না, না হলে কিন্তু দিন শুভ হবে না। মায়ের মতো শাসনের স্বরে কথাগুলো বলেই চলে গেলেন ভদ্রমহিলা। মায়েরকে ভাবনাশীল দাঁড়িয়ে থাকতে দেখে রোজি বলল, মাহির ভাই, খাবো না খাবারগুলো? তারপর পায়ের গোড়ালি দুটো উঁচু করে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মাহির ভাই, সেমাই দিয়েছে দেখুন।
মাহির এবার রোজির দিকে তাকালো। রোজি উচ্ছ্বাসিত হয়ে ওর দিকেই তাকিয়ে আছে। মাহির আচমকা ওকে পাজা তুলে এগিয়ে গিয়ে বসিয়ে দিল সোফার উপর। তারপর টেবিল থেকে খাবারের প্লেট দুটো নিয়ে এসে নিজেও বসে পড়ল ওর পাশে। এক প্লেটে 4টা পরোটা আর 2টো ডিমের অমলেট, আর অন্য প্লেটে রাখা 2টো বাটিতে সেমাই, মুরগি, মাংস ভুনা। এগুলোর মধ্যে রোজির সবচেয়ে পছন্দ হলো সেমাই। এই খাবারটার ওপর এক ধরনের বিশেষ দুর্বলতা কাজ করে মেয়েটার। বাড়িতে শুধুমাত্র রোজির জন্য হলেও প্রতিদিন সেমাই রান্না হয়ে থাকে। রোজি কাল ক্ষেপণ না করে চামচ ভরে সেমাই মুখে পড়ল, কিন্তু পরক্ষণেই মুখটা কিঞ্চিৎ কুঁচকে উঠল ওর। এত মিষ্টি! তোর মতো সবাই তো আর পানসে সেমাই খায় না। মিষ্টি জিনিস একটু মিষ্টি হয়। কম মিষ্টি খাওয়ার অভ্যাস থাকাটাই ভালো, ডায়াবেটিস হবে না, বুঝেছেন? বুঝেছি, আমাদের সংসারে চিনি কিনবার টাকাটাও সেভ হবে। মাথা নেড়ে সায় দিল রোজি। মায়ের একটা পরোটার উপর ডিমের অমলেট রেখে তার উপর কয়েকটা মাংসের টুকরো বিছিয়ে দিল। তারপর পরোটাটিকে সুন্দর করে রোল পাকিয়ে রোজির মুখের সামনে ধরল। মাহিরের হাত থেকেই গুনে গুনে 3 কামড় খাওয়ার পর বেঁকে বসলো মেয়েটা। আর পারছি না মাহির ভাই। প্লেটে হাত বুলিয়ে বলল, এক প্লেট একেবারে টইটুম্বর, আর একটুও জায়গা নেই খাওয়ার প্রতি। এই মেয়ের বড্ড অনীহা, যা মাহিরের নখদর্পণে। তাই সে পাত্তা দিল না রোজির নাকচ করাকে, বরং চোখ পাকিয়ে মৃদু ধমকে উঠল। রোজি, মোটেই একটা পরোটা দিয়েছি, এটা পুরোটাই শেষ করতে হবে, না হলে তোকে নিয়ে যাব না, একা এখানে রেখে চলে যাব। রোজি ভ্রুকুটি করে তাকিয়ে বলল, আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করছেন? হুম তাহলে তো আরই খাবো না। মুখটা ভার করে মাথা অন্যদিকে ঘুরিয়ে নিল রোজি। মাহির ভোঁস করে একটা ফাঁকা নিঃশ্বাস ছেড়ে এবার আহ্লাদী কণ্ঠে ডেকে উঠল, এই যে মিসেস মেহেরিমা মাহির, এই অধম মিস্টার মাহিরের অনুরোধ রাখবেন না? হঠাৎ এমন সম্বোধনে হকচকিয়ে উঠল রোজি। এভাবে ডাকলে আবদার ফিরিয়ে দেওয়া যায়? এদিকে ওর পেট আর একটা দানা ঢোকার জায়গাটাও অবশিষ্ট নেই। অতঃপর মেয়েটা অভিমানের স্বরে ঠোঁট উল্টে বলল, ওহ মাহির ভাই, এভাবে ডাকছেন কেন? আমি আসলেই আর খেতে পারবো না। জোর করে খেলে নির্ঘাত বমি হয়ে যাবে। আচ্ছা থাক, আর খেতে হবে না, পানি খেয়ে নে বেশি করে। বাসা থেকে বেরিয়ে সাহেববাজারের লাইব্রেরি পট্টির উদ্দেশ্যে রিকশা নিল মাহির। রিকশায় উঠে মাহির বলল, রিকশায় চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে না? কিসের সমস্যা, বরং ভালোই লাগছে। গাড়ির থেকে রিকশাই ভালো, কি সুন্দর খোলামেলা। তাহলে আপাতত 2 দিন রিকশাতেই চলাফেরা কর, তারপর গাড়ি কিনবো। গাড়ি কেনারই দরকার নেই, বাড়িতে গেলেই তো আপনার গাড়িগুলো ফ্রি পাবেন। কয়েকদিন রিকশাতে করেই চলি, শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, কিনবো না। দারুণ হিসাবি বউ আমার, বড়লোক এবার করেই ছাড়বে। শেষের কথাটা বিড়বিড় করে বলল মাহির। ফোনে মাহিরের সাথে প্রয়োজনীয় কথা বলা শেষ করে কল কাটল আসিফ। পেছনে ঘুরতেই সামনে তোবাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিৎ চমকে উঠল সে। তবে তা প্রকাশ না করে গম্ভীর্যতা বজায় রেখে তীক্ষ্ণ চোখে মেয়েটার আপাদমস্তক পরখ করে নিল। কালকে থেকে এই একটাই জামা পরে আছে, মাথায় চুলের অবস্থাটাও করুণ। জট বাঁধা চুলগুলো এক জায়গায় জড়ো করে রাবার দিয়ে কোনোমতে আটকে রেখেছে পেছন দিকে। ফর্সা মুখটাও কেমন কালচেটে হয়ে উঠেছে, চোখের নিচটা একটু বেশি ডার্ক মনে হচ্ছে। 2 দিনেই পুরো চেহারাটা পাল্টে গিয়েছে রমণীর।
আসিফ, আমিও যাব তোর সাথে, শান্ত স্বরে বলল তুবা। আসিফ কপাল কুঁচকে বলল, কোথায় যাবি? ভাইয়ার কাছে। আমি শুনেছি তোর কথা, তুই এখন ভাইয়ার বাসায় যাবি। হ্যাঁ যাব, কিন্তু তোকে কেন নিয়ে যাব? আমার বোনের সংসারে অশান্তি সৃষ্টি করতে? এভাবে বলছিস কেন? তুবার কণ্ঠটা কিঞ্চিৎ আহত শোনালো মনে হয়। আসিফের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের তির্যক হাসি ফুটে উঠল, পরক্ষণেই গম্ভীর হয়ে চাপা স্বরে বলল, কারণ আপনি মহা পলায়নকারী। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।